হ্যাঁ, নমস্কার। আমি বিশ্ব মজুমদার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ এমন একটা দিন যে আগস্ট মাসের, এই আগস্ট মাস ভারতবর্ষের কাছে একটা ঐতিহাসিক দিন। এই আগস্ট মাসে 9 আগস্টের কথা আমরা জানি, বিখ্যাত ভারত ছাড়ো মুভমেন্ট হয়েছিল। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। ঠিক তেমনিভাবে এই আগস্ট মাস বাংলাদেশের, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের পরিবারের কাছে অত্যন্ত খারাপ মাস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মুজিবুর রহমান মারা গিয়েছিলেন 15ই আগস্ট মধ্যরাতে। সেই সেনা অভ্যুত্থানের সময় তার গোটা ফ্যামিলি মারা গিয়েছিল। বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। তার কারণ তারা দুজনেই ছিলেন তখন বিদেশে। এবারে 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা এবং শেখ রেহানা দুই বোনকেই প্রায় এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হলো। কোথায় আশ্রয় পাবেন তা এখনো পর্যন্ত জানা নেই। গ্রেট ব্রিটেন আশ্রয় দেবে কি দেবে না তা নিয়ে আলোচনা চলছে। এই বয়সে এসে দেশের প্রধানমন্ত্রী কার্যত আধ ঘন্টার নোটিশে এভাবে পালিয়ে আসা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে আগামী দিনে কতটা স্বস্তির বা কতটা রাজনৈতিকভাবে মোকাবিলা করার সম্ভাবনা থাকবে তা নিয়ে অনেক আলোচনা প্রশ্ন থাকছে। 1971 সালের 7ই মার্চ বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি। ঢাকার রমনায় রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে মুজিবুর রহমান বলেছিলেন, আমাদের দাবায় রাখতে পারবা না। ঐতিহাসিকদের অনেকেই বলছেন, বাবার দেখানো পথে হাঁটতে পারলেন না মেয়ে হাসিনা। তার জেরেই এইভাবে দেশ ছাড়তে হলো তাকে। পড়ুয়াদের আন্দোলনকে দাবায় রাখার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার জেরে প্রায় 300 প্রাণ গেল বাংলাদেশের মাটিতে। মাসুল চোকাতে হলো হাসিনাকে। সেনার কপ্টারে দেশ ছাড়লেন তিনি। বাংলাদেশ জুড়ে আক্রান্ত আওয়ামী লীগের অফিস, দেশের শাসন সেনাবাহিনীর হাতে। দোষ কার? একা হাসিনার, নাকি এই দেশজোড়া আন্দোলনের নেপথ্যে রয়েছে ভারত বিদ্বেষী শক্তিও? ওপার বাংলার এই পট বদলের কতটা প্রভাব এপার বাংলায় পড়বে, কি প্রভাব পড়বে ভারত বাংলাদেশ সম্পর্কে, তা নিয়েই আলোচনা করব আমরা। আজ আমাদের সঙ্গে অনেকেই আছেন। বাংলাদেশ থেকে প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই যোগদান করছেন আওয়ামী লীগ বাদে। বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক অনেক অনুষ্ঠানে যোগদান করবেন। কলকাতাতেও অনেকে থাকবেন, সবাই এসে পৌঁছননি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনেক চট্টোপাধ্যায়। দুজনকেই আপাতত স্বাগত। পরে অতিথিরা যখন আসবেন পরিচয় করিয়ে দেব। অনেকবাবু, এই যে গোটা বিষয়টা যেভাবে হলো, আক্ষরিক অর্থেই আজকে সকালেও কেউ বুঝতে পারেনি এভাবে একটা দেশের প্রধানমন্ত্রীকে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে। কার্যত আমরা শ্রীলঙ্কা বা আফগানিস্তানে এই দৃশ্য দেখেছি, কিন্তু বাংলাদেশে যা হলো, আগামী দিনে ভারতীয় রাজনীতিতে এই দু দেশের সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? দেখুন, আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটলো বা এখনো ঘটে চলেছে, তার প্রভাব কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট সুদূর প্রসারী এবং ভারতের ক্ষেত্রে বিষয়টি অনেকটা উদ্বেগজনক। তার কারণ হলো যে ভারত বাংলাদেশের মধ্যে একটা দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশ আমাদের সীমান্তবর্তী দেশ এবং অনেক কটা রাজ্য জুড়ে সেই সীমান্ত ছড়িয়ে আছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের অনেক কটা রাজ্য জুড়ে। এমতাবস্থায় বাংলাদেশে অশান্তি, সেটা কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট চিন্তার কারণ।
এবং আমার যেটা মনে হয় যে এই বাংলাদেশের সাথে হাসিনা সরকারের সাথে ভারতের একটা সুসম্পর্ক ছিল। সেই সুসম্পর্কতে বাংলাদেশ এবং ভারত উভয়েই বেনিফিটেড হয়েছে। কিন্তু বাংলাদেশ যদি এখন অন্য কোনো দেশের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, যেটা আশঙ্কা করছি আমরা অনেকেই, যে এই আন্দোলনের পেছনে বিদেশি শক্তির মদত থাকতে পারে। এই বিদেশি শক্তিগুলো কিন্তু আমরা জানি যে অবশ্যই তারা ভারতের বন্ধু নয়। এই বিদেশি শক্তি তারা চেষ্টা করবে ভারতকে এনসার্কেল করতে, এবং চীনের সেই আমি অনেক দিন ধরেই বলে আসছি, লিখেওছি, চীনের এই ব্যাপারটা আছে যে এনসার্কেল করে ফেলো ভারতকে। ফলে এই যে মদত বিভিন্ন রাষ্ট্রের, এটা কিন্তু ভারতের পক্ষে খুব উদ্বেগজনক। ঠিক। এবং আগামী দিনে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, আমাদের তো সম্প্রতি অনেক কটা চুক্তি হয়েছে এই সরকারের সাথে, সেই চুক্তিগুলোর অবস্থা কি হবে, আগামী দিনে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কোন দিকে থাকবে, এটা নিয়ে সকলেরই আমরা সবাই খুব চিন্তিত। এবং আমার মনে হয় বিষয়টি খুব উদ্বেগজনক। ভারতকে চূড়ান্ত সতর্ক থাকতে হবে, বিশেষ করে সীমান্ত জুড়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। একদম। অনেকবাবু সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আপনি ঠিক একই কথা বললেন যে আমরাও সেটা মনে করছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বিস্তীর্ণ স্থল সীমান্ত রয়েছে, সেই সীমান্ত জুড়ে বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে, ত্রিপুরার সাথে রয়েছে, সুতরাং সেই জায়গায় একটা বড় বিষয় যে সেই জায়গাটাকে স্থির রাখা এবং শান্তি বজায় রাখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আবেদন করেছেন যে শান্তি বজায় রাখার জন্য। আরও একটা ইনফরমেশন আমার কাছে এইমাত্র এসে পৌঁছলো, তা হলো প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনার ইস্তফা কয়েকদিন আগে থেকেই দিতে চাইছিলেন। এই দাবি করছেন সজীব ওয়াজেদ জয়, হাসিনার সন্তান, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলছেন, বিবিসিকে তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিনি আর কোনোদিনও রাজনীতিতে ফিরবেন না। শেখ হাসিনা যদিও ফেরার আর জায়গা নেই বললেই চলে, কারণ হাসিনার বয়স 75 প্রায় পেরিয়েছে, 77 বছর বয়স। 77 বছর বয়সে এই অবস্থার মধ্যে তার রাজনীতিতে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, জয় ইংল্যান্ডে থাকেন, লন্ডন নিবাসী, তিনি জানিয়েছেন যে তার মা আর কোনো দিনও রাজনীতিতে ফিরবেন না। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন, জয়েন করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির পক্ষ থেকে। জগন্নাথ, আপনাকে স্বাগত। সুমন ভট্টাচার্য। সুমন, বাংলাদেশের পরিস্থিতি আমরা নিজেরা গিয়েছিলাম বছরখানেক আগে, ঠিক নির্বাচনের আগে বাংলাদেশে গিয়েছিলাম সাংবাদিক হিসেবে, আমরা দুজনেই গিয়েছিলাম। আজকে বাংলাদেশের যে অবস্থা তৈরি হলো, কি মনে হচ্ছে, কোন পথে চলেছি? দেখ, আজকের ঘটনার পরে যেটা প্রাইমারি কনসার্ন আমার এবং আমার ধারণা সেই কনসার্নটা সবার, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সংখ্যালঘু যারা আছেন, হিন্দুর সংখ্যা প্রায় এখনো 8 থেকে 9%, তাদের কি হবে। কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা ক্ষমতা ছাড়ার আগে বারবার বলেছেন যে এই যে বিরোধী আন্দোলন, তার সঙ্গে একটা জামাত এবং অন্যদের যোগাযোগ আছে। আমরা বিভিন্ন জায়গাতেও দেখেছি যে হিন্দুদের বাড়ি বাংলাদেশে অ্যাটাক হচ্ছে। ফলে প্রাইমারিলি এটা একটা আমাদের প্রথম চিন্তার বিষয় যে আবার বাংলাদেশ থেকে হিন্দুরা শরণার্থী হিসেবে ভারতে আসবে কিনা, দ্যাট ইজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। দ্য সেকেন্ড চ্যালেঞ্জ অবভিয়াসলি, যেহেতু শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে চলে গিয়েছেন এবং সজীব ওয়াজেদ জয় বলছেন যে তার মা পলিটিক্সে ফিরবেন না, তাহলে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারাও নিশ্চয়ই দেশ ছেড়ে পালাতে শুরু করবেন, স্বাভাবিক। দে ডোন্ট হ্যাভ এনি লিডার। এবং অনেকেই লিখতে শুরু করেছেন আওয়ামী লীগের রাজনীতি প্রচন্ড বিপন্ন হয়ে পড়লো। যেটা আমি শুধুই বলছিলাম যে আওয়ামী লীগ মানে ভবিষ্যৎটা কি, আওয়ামী লীগের রাজনীতি বিপন্ন হয়ে পড়লো, এবং সেটাও ভারতবর্ষের জন্য একটা উদ্বেগজনক। কারণ আওয়ামী লীগ ভারত বন্ধু হিসেবে পরিচিত, সেটা সে ভারতবর্ষে যে সরকারই থাকুক, তিনি এসে রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করেন, তিনি এসে নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতেন। ফলে দ্যাট ইজ দ্য সেকেন্ড চ্যালেঞ্জ। দ্য থার্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ, যে যদি এটা সেনা শাসনে চলে যায়, তাহলে আমাদের পশ্চিমে মানে পাকিস্তানে অলরেডি একটা আর্মি নিয়ন্ত্রিত সরকার চলে, মানে যে পলিটিক্সটা বেসিক্যালি আর্মি নিয়ন্ত্রিত। এবার পূর্ব দিকেও একটা আর্মি নিয়ন্ত্রিত পলিটিক্সকে তোমায় হ্যান্ডেল করতে হবে, এবং যার সঙ্গে একটা 4000 কিলোমিটার লম্বা সীমান্ত আছে। সো থার্ড চ্যালেঞ্জ। এবার যদি মানে তোর যেটা প্রশ্ন যে কেন এটা হলো, দ্যাট ইজ দ্য বেসিক প্রবলেম অফ দ্য সাউথ এশিয়ান
ডেমোক্রেসি। আমার মনে হয় সবার এটাতে শেখা উচিত। সেটা হচ্ছে যে রাজাপক্ষকে ঠিক যেভাবে পালাতে হয়েছিল, শেখ হাসিনাকেও প্রায় সেভাবে পালাতে হলো এবং তার বাসভবন গণভবনেও ঢুকে পড়ে। একটা চিত্রের ছবি এসেছে, অত্যন্ত ছবিটা অত্যন্ত আজকের দিনে দেখুন, ছবিটা দেখুন, ছবিটাই কথা বলছে। এই দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু কিভাবে মাটিতে ফেলে দেয়া হলো এবং সেই হীরক রাজার দেশের সেই ছবির কথা আমাদের মনে পড়ছে। তার কারণ দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, সেই 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 মনে পড়ছে এবং উল্লাস, বাংলাদেশ জনতার উল্লাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সেই অর্থে সৃষ্টিকর্তা বা বাংলাদেশ তৈরি করেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে তার স্ট্যাচু এভাবে ভেঙে ফেলা হলো, তাতে একটা প্রাসঙ্গিক যে মহাত্মা গান্ধী ভারতবর্ষের যে জায়গা রয়েছে বা বাংলাদেশে মুজিবুর রহমানের জায়গা অনেক বড় জায়গা ছিল, সেই জায়গা থেকে মানুষের ঘৃণা বা মানুষের ক্রোধ কতটা থাকলে পরে আজকে এই ধরনের ছবি আমরা দেখতে পাই। কারণ কোথাও একটা হাসিনাকে তারা বঙ্গবন্ধুর উত্তরাধিকারী এবং তার যে রাজনীতি, আওয়ামী লীগের নেত্রী, তিনি সত্যি তার আওয়ামী লীগের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা জানি না। তার কারণ আওয়ামী লীগের যারা শেখ হাসিনা নয় দেশ ছাড়তে পেরেছেন বোন রেহানাকে সঙ্গে নিয়ে, আওয়ামী লীগের ফরেন মিনিস্টার, আওয়ামী লীগের ডিফেন্স মিনিস্টার, আওয়ামী লীগের হোম মিনিস্টারের বাড়ি পর্যন্ত ভাঙচুর, আসাদুজ্জামানের বাড়ি পর্যন্ত ভাঙচুর রয়েছে। আমাদের অনেক চেনা জানা পরিচিত যারা আমরা সাংবাদিকতা করি, মন্ত্রীরা বাংলাদেশে রয়েছেন, তারা কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোথায় আছেন, সত্যিই কেউ জানে না। জগন্নাথ, তোমার কাছে আসবো যে এই যে পরিস্থিতিতে আবার একটা দেখা যাচ্ছে, আবার বাংলাদেশে কিন্তু আবার একটা উদ্বাস্তু তৈরি হতে পারে, যেটা সুমন বলল। গভীর উদ্বেগের বিষয় পশ্চিমবঙ্গের জন্য। প্রথমত হচ্ছে ভারত সরকারের অবস্থান এবং আমাদের ভারতীয় জনতা পার্টির অবস্থান, যেটা হচ্ছে যত দ্রুত সম্ভব বাংলাদেশে তার স্টেবিলিটি, তার স্থিরতা ফিরে আসুক। এবং এখনো অবধি সরকারের গতি প্রকৃতি দেখে যা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এটা না, সেনা অভ্যুত্থান না। সেনা অভ্যুত্থান হলে সাধারণত আর্মি চিফের এতক্ষণে সরকার কে টেক ওভার করা বা সরকারের ক্ষমতা নিয়ে নেওয়ার কথা, ঘোষণা করার কথা। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের যে প্রথম যে বিবৃতি এসছে, তাতে বোঝা যাচ্ছে যে উনি সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করার কথা ভাবছেন এবং সম্ভবত একজন এরকম ধরনের ব্যক্তিত্বকে তারা খুঁজে পেয়েছে, বাংলাদেশ সরকার হয়তো ঘোষণাও করতে পারে। দ্বিতীয়ত যে আরও একটা খবর যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনা পরম্পরায় গত কয়েকটি দিনের ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শেখ হাসিনা নিরন্তর আলোচনা চলছিল। আমরা যেটুকু জানতে পেরেছি, বাংলাদেশ সেনাবাহিনী আম জনতার উপর আর গুলি চালাতে অস্বীকার করে এবং এরকম একটি ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তাহলে তোমরা সামলাও, আপনারা সামলান বলে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন এবং পদত্যাগ করেন। এবং সেই পদত্যাগও আপনি জানেন যে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ যে সেনা প্রধান, তিনি এখনো পর্যন্ত টিভিতে ঘোষণা করেছেন। আমি আসছি জগন্নাথ, একটা ঘটনা না বললেই নয়, একটি কথা না বললেই নয়। জগন্নাথ যে কথা ইম্পর্টেন্ট বললো, একই সঙ্গে বাংলাদেশের যিনি সেনাপ্রধান, ঘটনাচক্রে বাংলাদেশে সেনা অভ্যুত্থান যদি হতো, তাহলে বাংলাদেশের সেনাপ্রধান যদি হাসিনার সঙ্গে না থাকতেন তাহলে এভাবে হাসিনাকে তিনি সেফ প্যাসেজ দিতেন না। আমার যতদূর খবর আছে আমার কাছে, যে কোনো এক বোনের হাজবেন্ড হচ্ছেন বাংলাদেশের বর্তমান সেনা, তার আত্মীয়তা আছে, সেই সূত্রে সেফ প্যাসেজটা তিনি দিয়েছেন। না তো বাংলাদেশ সেনাবাহিনী তাদের এয়ারফোর্সের বিমান দিত না বা হেলিকপ্টার দিত না শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানোর জন্য। এই মুহূর্তে আমাদের সাথে বাংলাদেশ থেকে রয়েছেন খন্দকার আহসান হাবিব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। হাবিব সাহেব নমস্কার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। হাবিব সাহেব, কি হতে পারে বাংলাদেশের, কি ভবিষ্যৎ, কেন এরকম হলো, কি মনে হচ্ছে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন দেশের একজন নামকরা অ্যাডভোকেট হিসেবে আপনার কি মনে হচ্ছে? বাংলাদেশে বেসিক্যালি যে ঘটনা নিয়ে এই আজকের এই পদত্যাগ বা পরিবর্তন, এই ঘটনাটা খুবই একটা ছোট ঘটনা ছিল। এইটা খুব ছোট ঘটনা ছিল, এইটাকে সফট হ্যান্ডে হ্যান্ডেল করা উচিত ছিল। এটা অহংবোধ থেকে আজকের এই পতন বা পদত্যাগ
মানে প্রচন্ড অহংকারের মধ্যে থেকে তাদের এই পতনটা মানে পদত্যাগটা হলো। যে ছেলেরা আন্দোলন করতেছিল তাদের দাবি কিন্তু ছিল কোঠা নিয়ে। প্রথম তারা কোঠা নিয়ে আন্দোলন করতে দেয়, কোঠা বিষয়ে আন্দোলন করতে দেয়, আজকে কিন্তু এই পর্যায়ে চলে আসছে। এই পর্যায়ে যে চলে আসলো, গভর্নমেন্ট এটা আজ থেকে 10 দিন আগেও যদি বুঝতে মানে গুরুত্ব দিত, তাইলেও আজকে এই অবস্থাটা হয় না। গভর্নমেন্ট এই জিনিসটারে টোটালি পাত্তাই দেয়নি। তারা মনে করছে এর আগে যেভাবে আন্দোলনগুলা দমন করছে রাজনৈতিক দলগুলার, এই আন্দোলনটাও ঠিক ওইভাবেই দমন করা সম্ভব, কিন্তু সেটা সম্ভব হয় নাই। আপনাদের কথাই, আপনাদের কাছে অনেক ইনফরমেশন আছে, আমি আপনাদের আলাপগুলো শুনেছি। বাংলাদেশ সেনাবাহিনী লাস্টলি জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই। বাংলাদেশের এক্স সেনাবাহিনীর চিফ থেকে শুরু করে সবাই এই ছাত্রদের পক্ষে নেমে গেছে। বাংলাদেশে যত সাংস্কৃতিক কর্মী আছে, সব শিক্ষক, সব সর্বশ্রেণীর মানুষ ছাত্রদের পক্ষে লাস্ট নেমে গেছে। কারণ এমন ভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করছে যেটা মানুষ মেনে নিতে পারে নাই। এইটা না করে এই ছাত্রদের সাথে যদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলতো আসো বাবারা, আমরা তোমার সাথে বসি, তোমাদের সাথে বসে আলোচনা করি, তোমরা কি চাও, তাইলেই হয়ে যাইতো। যাদের দায়িত্ব দিয়েছিল তারা দায়িত্বটা ওইভাবে পালন করে নাই। আর আওয়ামী লীগের যারা আওয়ামী লীগার, তারা এই তার সাথে তার মন্ত্রী পরিষদের মন্ত্রী আসলে ওইভাবে ছিল না। তারা ইম্যাচুয়ার লোকজন মন্ত্রী ছিল, যারা কখনো কোনোদিন আওয়ামী লীগ করে নাই, যারা এই আওয়ামী লীগের আও জানে না, তারা এই সরকারের মন্ত্রী ছিল। যে কারণে আওয়ামী লীগ আপনার আজকের এই অবস্থা। আর সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের মানুষ, আমি যেটা না বলে পারতেছি না, আপনারা আদারওয়াইজ নিয়েন না, বাংলাদেশের মানুষের কাছে একটা বাজে মেসেজ ছিল। সে মেসেজটা হলো যে সবকিছুই ভারত করে, সবকিছুই ভারত করে। আপনার এই আন্দোলনে গুলি হয়েছে, এটাও ভারত করাইছে। আমি দীর্ঘদিন যাবৎ ভারতের সাথে আমার সম্পর্ক, আমি অনেকবার আপনাদেরও অনেকেই, আমি সুমনদার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের, আমি তার অনেকবার এইসব বিষয়গুলো বলার চেষ্টা বলছি আর কি, যে এই জিনিসগুলো আস্তে আস্তে কমায় আনা দরকার। বাংলাদেশের মানুষ কিন্তু ডে বাই ডে ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন যে অবস্থার সৃষ্টি হইলো, এই অবস্থাতে আমার কাছে যে মনে হচ্ছে, আমি এখানে বসে থেকে যা দেখতে পাচ্ছি, আমার বাসার থেকে সব শোনা যায়, মানে একটা অস্থিতিশীল অবস্থা। কাহাকে বলে, কত প্রকার কি কি, এটা না দেখলে কেউ বুঝবো না। গণভবনে ঢুকে গণভবনের চেয়ার থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, মুরগির থেকে শুরু করে, লাউ থেকে শুরু করে কিছুই রাখা যায় না, সব নিয়ে গেছে। মানে এবং আওয়ামী লীগের আক্ষরিক অর্থে লুট হয়েছে। হ্যাঁ, লুট চলতেছে। আচ্ছা 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 হাবিব সাহেব, এই যে শেখ হাসিনা মন্তব্য করেছিলেন ছাত্রদের রাজাকার বলেছিলেন, এটাও নিশ্চয়ই একটা অন্যতম বড় কারণ। এটা আমি বললাম তো, দুইটা কথার কারণে আন্দোলনটা তুঙ্গে গেল। একটা হলো ছাত্রদের রাজাকার বললেন উনি, আর ওবায়দুল কাদের বললেন যে এদের দমানের জন্য ছাত্রলীগই যথেষ্ট। দ্যাটস এনাফ। এই দুইটা কথায় এই আন্দোলনটা দানা বেঁধে গেল, সোজা জিনিসটা বাঁকা রাস্তায় নিয়ে গেল। সেই হাইকোর্টকে দিয়া, সুপ্রিম কোর্টকে দিয়া যেহেতু এই জিনিস করাইলো, এটা 7 দিন আগে করাইলে তার কি অসুবিধা ছিল? যেহেতু সুপ্রিম কোর্টকে দিয়ে এই জিনিস 2 মাস পরেরটা, 1 মাস পরেরটা নিয়ে আসলো, আপনার দ্রুত আইনা করালো, এই কাজটা যদি আরো 10 দিন আগে বা 5 দিন আগে, 7 দিন আগে করাতো, তাহলে তো আজকে এই অবস্থার সৃষ্টি হয় না। যেভাবে ওনার আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কতটুক থাকবে, এটা আমার কাছে মনে হয় না। যেভাবে উনাকে পালাইয়া চলে যাইতে হয়েছে, এইভাবে তো পালাইয়া চলে যাওয়ার কথা না। এতদিন শাসন করার পরে তাকে এইভাবে বাংলাদেশ ছাড়তে হবে, এটা কেউ চিন্তাও করতে পারে না। আমরাই তো চিন্তা করি নাই যে তার এইভাবে পালাইয়া যায়, তবে এইভাবে পতন হবে। মানে শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় পতন। হাবিব সাহেব, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হাবিব সাহেব? আমি এখন ধরেন যে অবস্থার সৃষ্টি, ধরেন লক্ষ লক্ষ জনতা রাস্তায় এখন পর্যন্ত নাও। আর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ, আমি তো ভবিষ্যৎ দেখি না, কারণ তার তো সেকেন্ড ম্যান কেউ নাই। মানে দ্বিতীয় লোককে তো জন্ম দিয়ে তৈরি করে থুয়ে যায় নাই। এবং আওয়ামী লীগ আগামীতে আরো রাজনীতি আর করতে পারবো বলে আমার কাছে মনে হয় না। কারণ এত বিদ্বেষ মানুষের মধ্যে তৈরি করছে, এত মামলা মোকদ্দমা দিয়া, এত মানুষকে অ্যারেস্ট করে, এত মানুষকে জেলে রেখে প্রত্যেকটা মানুষকে সে ক্ষিপ্ত করে দিছে। বাংলাদেশে যারা রিক্সা চালায় তারাও তার বিরুদ্ধে,
আর সবচেয়ে বড় বিষয় হলো এখন ভারতের যেটা আমি মনে করি উচিত হবে, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, এটা আমি অলওয়েজ স্বীকার করি। 4,000-এর উপরে এরিয়া হইলো আমাদের সাথে বর্ডার। ভারতের উচিত হবে আমাদের বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্বটা কমায় আনা। যদি কমায় আনা না যায় তাহলে বাংলাদেশে যে মাইনরিটি কমিউনিটির লোকজন আছে তাদের জন্য সমস্যা দাঁড়াবে। ঠিক তাদের প্রোটেকশন একটা পর্যায়ে কেউ দেয় না, কারণ আমরা মাইনরিটি নিয়ে কাজ করে দেখছি, একটা সবাই খালি ক্ষমতায় যায় কিন্তু তাদের মাইনরিটিদের খোঁজ খবর মানুষ খুব কম রাখে। এখন ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং দূরত্ব ঘুচানো। এটা আমি মনে করি, এটা আমার সাজেশন। ঠিক। হাবিব সাহেব একটু সঙ্গে থাকুন, আপনার সাথে আবার আসছি। আমি আসবো অনেক চট্টোপাধ্যায়ের কাছে। অনেক বাবু, আমাদের কাছে এই মুহূর্তে খবর এসেছে, যতদূর শোনা যাচ্ছে সম্ভবত গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে ডিনাই করছে। আমি জানি না এখনো এটা সঠিক কথাটা ঠিক বা বেঠিক, কিন্তু একটা সূত্র থেকে খবর আসছে এইরকম যদি পরিস্থিতি তৈরি হয় শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে গ্রেট ব্রিটেন ডিনাই করলো, হাসিনার ভবিষ্যৎ কি, কোথায় যাবে? ভারত তো পারমানেন্ট রাজনৈতিক আশ্রয় দিতে পারবে কি? আপনার কি মনে হয় কোথায় তিনি যেতে পারেন, কি সম্ভাবনা হতে পারে? দেখুন, এই খবরটা যদি সত্যি হয় তাহলে সত্যি মানে হাসিনার পক্ষে একটু উদ্বেগজনক। তবে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আমরা অতীতেও দেখেছি যে বেশ কিছু দেশ থাকে যেগুলো খুব নিরপেক্ষ ধরনের দেশ, তারা অনেক সময় তারা এই অ্যাসাইলাম বলুন বা আশ্রয় বলুন তারা এগিয়ে আসে। জানি না এক্ষেত্রে কি হবে, এগুলো সবই আমাদের আলাপ আলোচনার স্তরে। এবং ভারত কতদূর এগোবে, কেননা যদি একটা গণ অভ্যুত্থান হয় যেটা চলছে, যেটাকে গণ অভ্যুত্থান বলা হচ্ছে, আমাদের বাংলাদেশি বন্ধু ও গ্রাউন্ড রিপোর্ট যা দিলেন, তাহলে কিন্তু একজন শাসক, আমি শুধু হাসিনার ক্ষেত্রে বলছি না, একজন শাসক যখন জনগণের সমর্থন হারাতে শুরু করেন তখন কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রেও তাকে অসুবিধায় পড়তে হয়। তখন অনেকেই কিন্তু হাত গুটিয়ে নেয়। সত্যি কথা বলতে কি, যারা এতদিন পাশে বন্ধু হিসেবে ছিলেন, হয়তো দেখা যাবে যে দেশের জনগণ বিপক্ষে চলে যাওয়ায় তারাও আস্তে আস্তে সরে যাচ্ছেন। ফলে হাসিনার ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চিত। তবে আগামী দিনে অনেক, আমার ধারণা, টানাপোড়েন, অনেক উলট পুরাণ এসব আমরা দেখতে পাবো, হয়তো অনেক কিছু আমরা দেখতে পাবো। লেটস ওয়েট অ্যান্ড সি যে কোন দিকে ঘটনা প্রবাহ যায়। ঠিক, একটু সঙ্গে থাকুন প্লিজ। আবার একটা নতুন তথ্য এসেছে, নতুন খবর এসেছে। বাংলাদেশে ধানমন্ডির সেই বিখ্যাত বাড়ি, ঐতিহাসিক বাড়ি, যে বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে থাকতেন এবং যেখানে তিনি সপরিবারে নিহত হয়েছিলেন, সেই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এবং সেই ছবি আমাদের কাছে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে। এই ঐতিহাসিক বাড়িতে আগুন ধরে দিয়েছে উত্তেজিত জনতা এবং আমাদের কাছে খবর আসছে সেই বাড়িটি ইতিমধ্যেই দখল নিয়েছে, হাজার হাজার জনতা সেই বাড়িতে ঢুকে পড়েছে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন প্রণয় শর্মা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সিনিয়র বিশিষ্ট সাংবাদিক এবং গোটা ভারতবর্ষে যে কজন মানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছেন তাদের মধ্যে প্রণয়দা অত্যন্ত অগ্রগণ্য। প্রণয়দা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে, অন্তত যেহেতু প্রণয়দা আমার সিনিয়র, আমার অনেকটাই সিনিয়র, প্রণয়দাকে আমি তুমি বলেই সম্বোধন করছি। প্রণয়দা, তোমার কি মনে হয়? এতদিন করে এসেছি, এটাই স্বাভাবিক। তো প্রণয়, তোমার কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে পুরো পরিস্থিতি? এটাকে যদি ইমিডিয়েটলি কন্ট্রোল না করে তাহলে যেদিকে যাচ্ছে সেটা খুব ভয়াবহ। তার কারণ হচ্ছে যে